বাংলাদেশ আমাদের পড়শি দেশ, অথচ বাংলাদেশের উপর থেকে যে নজর আমাদের কিন্তু কোনোভাবে সরছে না। তার একটাই কারণ, বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চিরকাল তারা স্বাধীনতা সংগ্রাম করে আসছে। শেখ হাসিনার সময় স্বাধীনতা সংগ্রাম, এরপর ইউনূসের সময় স্বাধীনতা সংগ্রাম, মানে তারা স্বাধীনতা পেতে পেতে এমন একটা অবস্থা, তার মানে একটা দেশ কতবার স্বাধীন হবে এই প্রশ্ন একেবারে তাদের কমন প্রশ্ন হয়ে উঠেছে। ঠিক এই গ্রাউন্ডে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই অভ্যন্তরীণ পরিস্থিতিতে জিওপলিটিক্যাল দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে যে গুরুতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ঠিক সেইটা নিয়ে আজকের মূল আলোচনা। এবং এই আলোচনা আমি দুটো ভাগে ভাগ করতে চাইব। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্যারেক্টার বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেটা বোঝাতে গেলে আমাকে দুটো পার্ট ভাগ করতেই হবে। তার কারণ আপনারা শেষে অবশ্যই বুঝবেন। এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে দুভাগে ভাগ করতে হচ্ছে। দুটো ভাগে কেন ভাগ করতে হচ্ছে? প্রাথমিকভাবে এই বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তান, আমরা দেখেছি সম্প্রতি ইশাক দার, পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনি ভ্রমণ করেছেন বা তিনি সফর করেছেন বাংলাদেশে। এসে সফর নয় শুধু, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই তৌহিদ হোসেন সহ মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে অব্দি কথা বলেছেন অন্তর্বর্তী উপদেষ্টা। তো এই যে অন্তর্বর্তী উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বা এই সমস্ত কিছু, ইশাক দার এসে বৈঠক করছেন, এই টোটাল জিস্ট যেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো জুড়ছে, আরো শক্ত হচ্ছে। এইটা কেন সেটা আমি বলবো। এবং পার্ট টু যেটা আমি বলবো এই অনুষ্ঠানে, মূলত বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে একটা বিষয় একেবারে যৌথভাবে সামনে আসতে শুরু করেছে। তার কারণ, বাংলাদেশের নির্বাচন কবে হবে। বাংলাদেশের নির্বাচনকে নিয়ে রীতিমতো টালগোল চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু সেই প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে বাকবিতণ্ডা বা একেবারে ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওয়াকারুজ্জামান। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে প্রধান উপদেষ্টার যে সংঘাত, সেই সংঘাত সামনে চলে এসেছে। তার অন্যতম কারণ আমরা দেখেছি বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি ছক চেলেছেন এবং তার পাল্টা কি ছক ইউনূস চেলেছে। এবং এই দুটো বিষয় নিয়ে আলোচনা। একেবারে শুরুতে আমি যেটা বলবো, বাংলাদেশ এই মুহূর্তে জিওপলিটিক্যাল দিক থেকে প্রচণ্ড ভয়ানক একটা দেশে পরিণত হয়েছে। তার কারণ, সেখানে সংখ্যালঘু থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কোনো সুরক্ষা নেই। এই জায়গায় দাঁড়িয়ে অন্তর্বর্তী উপদেষ্টা যবে থেকে জয়েন করেছেন বা যবে থেকে শেখ হাসিনার পতন হয়েছে, তারপর থেকেই বাংলাদেশের যে দায়িত্ব, সেই দায়িত্ব পেয়েছে কে? বাংলাদেশের দায়িত্ব পেয়েছে ওয়াকারুজ্জামান। এবং তিনি দায়িত্ব নিয়েছেন এবং পরিষ্কার করে তিনি বলেছেন যে সেনারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবে। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যত দ্রুত করা যায় তা নিয়ে কিন্তু শেখ হাসিনার পরবর্তীকালে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সিন্ডিকেটের, এই যে ইউনূস সিন্ডিকেট, তার কিন্তু একটা সংঘাত হয়েছে। এবং ইউনূসের সঙ্গে ডিরেক্ট যে সংঘাত, সেই সংঘাত আমরা সবাই কম বেশি জানি। বারবার করে ইউনূসকে থ্রেট দেওয়া হয়েছে ওয়াকারুজ্জামানের তরফ থেকে। এবং এই ওয়াকারুজ্জামান এবং এই যে ইউনূস সিন্ডিকেট, তারা মূলত কি চাইছেন, আমরা সেটা বারবার করে বলেছি, পাকিস্তান মডেলকে ধার করতে চাইছেন এবং সেখানে সেনাদের শাসন থাকবে, সেনারাই সব কিছু কন্ট্রোল করবে। এই একটা ছক কিন্তু এইবার ওয়াকারুজ্জামান চালতে শুরু করেছেন। তার কারণ, মূলত যে সংঘাতের চিত্রটা প্রকাশ্যে চলে আসছে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের, তার কারণ নির্বাচন কোনোভাবেই দেরি করা যাবে না। এই বিষয়টা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। সম্প্রতি যে বিষয়টা সামনে আসছে, এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু গিয়ে বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে এবং এই ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বেশ কয়েকটা থ্রেট দিয়েছেন। তার মধ্যে যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশন। নবম পদাতিক ডিভিশন ঢাকার যে নিরাপত্তা কন্ট্রোল, সেই নিরাপত্তা কন্ট্রোল করে নবম পদাতিক ডিভিশন। এবং এই নবম পদাতিক ডিভিশনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্ট খালি হওয়ার পর এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলেছিলেন, ইউনূসকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, সুপারিশ করেছিলেন যাতে এই গুরুত্বপূর্ণ যে পদ, সেই পদগুলোতে তাদেরকে বহাল রাখা হয়। অর্থাৎ আমি একটা নাম বলতে চাইবো, নবম পদাতিক ডিভিশনের সাভার তথা ঢাকা অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং রাষ্ট্রপতি সহ বিভিন্ন জায়গার যে দেখভাল, সেনাপ্রধানদের সুরক্ষা, সেই সুরক্ষা দেখভাল করেন জেনারেল মঈন খান। এবং তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ